নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলার সারাদিন নিয়ে রয়েছি আমি তসমিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, লোকসভা ভোট পর্ব মিটলেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে রাজ্যে এবং এই কারণেই প্রায় 400 ঘর ছাড়াকে নিয়ে নালিশ জানাতে রাজভবন অভিযান শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার রাজভবন অভিযান, রাজ্যপালের কাছে নালিশ জানাতে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী এবং রাজ্যপালের কাছে তিনি নালিশ জানান মমতার পুলিশ ব্যারিকেড করে ঢুকতে দেয়নি, এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। কেন পুলিশ আটকেছে জানতে চেয়ে রিপোর্ট তলব। সরাসরি রাজভবন চত্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি অভিযোগ করছে শুভেন্দু অধিকারী? দেখো, দীর্ঘ ৪৫ মিনিট ধরে রাজভবনের সামনে দাঁড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আমরা আগে যেটা জানতে পারছিলাম যে যেহেতু 400 আক্রান্তকে নিয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে হয়তো 144 দ্বারা হবে বা রাজভবন থেকে অনুমতি দেওয়া হয়নি, তাই যেতে পারছে না। কিন্তু বিরোধী দলনেতা যেটা বললেন যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এখনো বলবেন, আমার ক্যামেরা পাশে সুবীরকে বলবো দেখানোর জন্য, এখনো পর্যন্ত দেখো সেই ব্যারিকেড কিন্তু সেখানে রয়েছেন এবং ঠিক রাস্তার মুখের দিকে এখানে যেমন পুলিশ রয়েছে, ঠিক পাশাপাশি আবার যোগাযোগ ভবনের দিকে সেখানেও কিন্তু সেখানে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে এবং এখনো এলওপি কিন্তু তিনি কিন্তু সেখানে রয়েছেন ওখানটায় আক্রান্তদের পাশে। অর্থাৎ আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই মামুনি দাস, ক্যানিংয়ের একজন কাঠপোল, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন যে তারা 200 লোক আসতে চাইছিল, আটকে দিচ্ছে না। এবং আজকে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যেটা জানালেন যে তাদেরকে আসতে দেওয়া হয়নি, অর্থাৎ যে রাজ্যপাল নিজে তিনি ডেকেছিলেন 200 আক্রান্তর সঙ্গে কথা বলবেন বলে, এবং রাজভবনের যে অ্যাকোমোডেশন আছে সেখানে 200 মানুষ ধরতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা সহ 200 জনের আসার কথা। কিন্তু রাজ্য প্রশাসন আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে রাস্তার মুখ থেকে আটকে দিয়েছে, অর্থাৎ যেতে দেয়নি। সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন, আমি টপকে যেতে পারতাম, ভেঙে যেতে পারতাম, কিন্তু আমি আইনকে হাতে তুলি না। এবং পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দিকে যে তিনি কিন্তু বিহিত ছাড়বেন এবং এই পুলিশে কিন্তু তাকে সসম্মানে কিন্তু রাজভবনে নিয়ে যাবেন, এমনটাও তিনি চ্যালেঞ্জ ছুড়িয়েছেন। এবং এর পাশাপাশি তিনি যেটা জানান এবং তারা কি করবেন, ইতিমধ্যেই তারা যেটা জানাচ্ছিলেন যে রাজ্যের বহু যারা আক্রান্তদের যারা গৃহহীন, যাদের দোকান ভাঙচুর করা হয়েছে, তাদের একটা তালিকা সহ বেশ কিছু মানুষ তাদের সই সম্পর্কিত একটা পুস্তিকা নিয়ে এসেছিলেন। ইতিমধ্যে তিনি জানালেন যেটি একটি মামলা কিন্তু একটা পিএল মামলা একটি করা হয়েছে, পাবলিক লিটিগেশন মামলা ইতিমধ্যেই করেছেন বিরোধী দলনেতা, যার শুনানি আছে 18 তারিখ। এবং সেই অবস্থায় কোনো মতেই তিনি আইনটা হাতে নিতে চাননি। কিন্তু তিনি এটাও আবার ঠিক যে তিনি যেটা জানালেন যে যেভাবে আজকে রাজ্য প্রশাসন যে ব্যবহার করলেন বিরোধী দলনেতার সঙ্গে, তা কিন্তু জরুরি অবস্থার সময় হয়নি। অর্থাৎ তিনি সংঘাত, একদিকে যেমন বিরোধী দলনেতাকে আটকেছেন, পাশাপাশি রাজভবনের সঙ্গে সংঘাত তারা করেছেন এবং স্পষ্টত জানিয়েছেন যে রাজভবনের সঙ্গে যা করা হলো, রাজ্যপাল চাইছেন, অর্থাৎ রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি চাইছেন, তারপরও তার কথা শোনা হচ্ছে না এবং এই মর্মে জানিয়েছেন। পাশাপাশি আরেকটা জিনিস যেটা করেছেন, ব্যক্তিগত যে সচিব এলওপির, অর্থাৎ লিডার অফ অপোজিশনের যিনি ব্যক্তিগত সচিব, তাকে ঢোকার ক্ষেত্রে আটকে দিয়েছে কলকাতা পুলিশ, এমনটাও অভিযোগ করেছে। এবং সব মিলিয়ে রাজ্যপাল কিন্তু এই ঢুকতে না দেওয়ার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রকের, অর্থাৎ রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের কিন্তু জবাব চেয়ে পাঠিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অর্থাৎ এই যে আজকে আক্রান্ত নিয়ে রাজভবনের ভিতরে ঢুকতে পারলেন না বিরোধী দলনেতা, রাজভবনে যাওয়ার পথে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। ধন্যবাদ তোমাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যে লোকসভা ভোট পর্ব মিটেছে কিন্তু ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে উত্তেজনার ছবি ধরা পড়েছে এবং এরপরই প্রায় 400 ঘর ছাড়া বিজেপি কর্মীদের নিয়ে নালিশ জানাতে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে নালিশ জানাতে রাজভবন অভিযান করেন শুভেন্দু অধিকারী এবং রাজভবন যাওয়ার পথে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে শুভেন্দু অধিকারী।
রাজ্যের পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে শুভেন্দু অধিকারী। মমতার পুলিশ ব্যারিকেড করে ঢুকতে দেয়নি, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। কেন পুলিশ আটকেছে জানতে চেয়ে রিপোর্ট তলব শুভেন্দু অধিকারীর। প্রায় 400 ঘরছাড়াকে নিয়ে নালিশ জানাতে রাজভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছেই নালিশ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ঠিক কি অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। আমি তার মধ্যে যাচ্ছি না, যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং 144-এর নামে এখানে আটকানো যায় না। আমরা মিছিল করে যাইনি, সবাই গাড়িতে ছিল। এখানে আপনি দেখুন, আমি আপনাদের জ্ঞাতার্থে এটা দিচ্ছি। গতকাল গভর্নর অফিস 200 victim with LOP. They written allowed us, but under the leadership of মিরাত খালিদ না কে আছে জানি না, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন সেই ছবি। শুভেন্দু অধিকারী তিনি আজকে রাজভবন অভিযানে গিয়েছিলেন। প্রায় 400 ঘরছাড়া বিজেপি কর্মীকে নিয়ে নালিশ জানাতে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে নালিশ জানাতে গিয়েছিলেন। রাজ্যে ইতিমধ্যেই ভোট পর্ব মিটেছে এবং ভোট পর্ব মিটে গেলেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে এবং সেই কারণেই আমাদের সঙ্গে রয়েছে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আজকে শুভেন্দু অধিকারী তিনি রাজভবন অভিযানে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন মমতার পুলিশ ব্যারিকেড করে ঢুকতে দেয়নি এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে হুঁশিয়ারি দিয়েছেন। কি বলবেন? পুলিশের কাজ আইন শৃঙ্খলা বজায় রাখা। কেউ যদি সেখানে গায়ের জোরে 144 ধারা ভেঙে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করতে যায়, তো পুলিশ কি তাদেরকে ফুলচন্দন দিয়ে ওয়েলকাম করবে, নিয়ে বলবে যে এসো বাবা বিশৃঙ্খলা করো? সুতরাং পুলিশ প্রশাসনের যেটা করা উচিত সেটাই করেছে। ভবিষ্যতেও যদি কেউ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলতে চায় তাহলে পুলিশের যা করার কথা পুলিশ সেটাই করবে। ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু। আপনারা শুনলেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। তিনি বললেন যে পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা এবং পুলিশ সেটাই করেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যপালের কাছে নালিশ জানাতে শুভেন্দু অধিকারী তিনি আজকে রাজভবন অভিযানে যান এবং সেখানেই পুলিশের বাধার মুখে পড়ে শুভেন্দু অধিকারী এবং এরপরে রীতিমতো পুলিশ কমিশনারেট বিনীত গোয়েল তাকে হুঁশিয়ারি দেয় শুভেন্দু অধিকারী। ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। করা হয়েছে আমাদের, যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেন্ড করা হয়েছে, আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে, তার অফিসকে, এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। এখন সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য জীবনতলায়। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি 218 নম্বর বুথে তৃণমূলের সম্পাদক ছিলেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে খুন বলে অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানার 7 নম্বর গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি 218 নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন।
বুধবার রাতেই তার মৃত্যু হয়। ঘটনায় পরিবারের সদস্যরা দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রতিবেশীদের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ মণ্ডলের বিবাদ ছিল বলে অভিযোগ মৃতের পরিবারের। যে এর কিছু বাবার কিছু খাবিয়েছে মা, নোক টোক গাল টাল জিপ টিপ কালো, আমি তখনও খেয়াল করিনি। আমি এক ঢুক জল দিচ্ছি সেইটুকুই খেয়েছে। আপনার কি মনে হয় পাপ্পু অজিত মিলে মেরেছে? হ্যাঁ, এদের ডাকো, এরা জানে। আর দুটো তিনটে লোক কালকে রাত্রি বাঁশ নিয়ে ঘোরাঘুরি করেছে 3 বার। কেন এরা মারবে কেন? এদের সাথে বন্ধুত্ব ছিল। আমি জানি না, এরাই তো ডেকে নিয়ে গেছে। ভালো মানুষ বাড়িতে ভাত খেয়ে গেছে। খবর পেয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। পাশাপাশি খুনের সঠিক কারণ তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন। সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না, খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলি মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ফ্যামিলিরা খুবই অসহায়। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব এবং নিয়মটা না করার পর্যন্ত মানে এর সঙ্গে কিভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দেখছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে খুন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা টিভি। ব্যারাকপুরে বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। অন্যদিকে কাঁচরাপাড়া পুরসভার অন্তর্গত ব্রহ্মস্থান এলাকায় বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তপ্ত ব্যারাকপুর। মিটে গিয়েছে লোকসভা নির্বাচন 2024। ফল প্রকাশিত হয়েছে 4 জুন। তারপরই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে ভোট পরবর্তী হিংসার ছবি। ব্যারাকপুরের জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বারবার বলেছেন গুন্ডারাজ দমন করতে হবে, কিন্তু তারপরও অব্যাহত অশান্তি, হিংসা। বীজপুর বিধানসভার কাঁচরাপাড়া এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরেই এলাকায় পৌঁছয় বীজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দিন আগে পর্যন্ত ঘরবাড়ি ভাঙছিলেন, আজকে দলীয় কার্যালয়টাকে ভাঙলেন কাঁচরাপাড়ার বুকে। আমার প্রশ্ন দলীয় এখানকার স্থানীয় প্রশাসনের উপরে। স্থানীয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ, তার কারণ তাদের হাতে কোনো ক্ষমতা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কেননা তারা শাসক দলের চাপে আছেন যাতে বিজেপির কাউকে কোনো রকম সাহায্য করতে ওদের না হয়। এবং শাসক দল ঠিক করে নিয়েছে, পশ্চিমবঙ্গের শাসক দল, যে যেন তেন প্রকারণ বিরোধী কণ্ঠস্বরকে থামিয়ে দিতে হবে, সেটাকে পদদলিত করতে হবে। এ ব্যাপারে আমাদের কাছে সঠিক তথ্য নেই। রাতের অন্ধকারে কেউ বা কারা হয়তো করেছে। এবার যদি ওখানে সিসিটিভি থাকে বা ওখানে কোনো প্রত্যক্ষদর্শী থাকে, তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। আমাদের কাছে এই ধরনের কোনো রকম রিপোর্ট নেই। অন্যদিকে মঙ্গলবার মামুদপুর এলাকার বিজেপি কর্মী সাধন ঘোষকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে আহত সাধনকে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হয়। আমাদের কর্মী সাধন ঘোষকে বেধড়ক মারধর করা হলো এবং আশঙ্কাজনক অবস্থায় ভদ্রলোক এইমসে ভর্তি, হয়তো প্রাণে বাঁচবেন না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাদের নেতাদের নির্দেশেই ব্যারাকপুর লোকসভা অঞ্চলে শান্তি স্থাপনের প্রবল প্রচেষ্টা করে যাচ্ছেন এবং এটা আর একটা উদাহরণ যে আপনি বলছেন এক, করছেন আর এক। ব্যারাকপুরের লোকসভার নবনির্বাচিত এমপি সাহেব বারবার বলছেন যে উনি গুন্ডারাজ খতম করতে চান, সেই বলেই উনি মানুষের কাছ থেকে ভোট চাইতেও বেরিয়েছিলেন। চারিদিকে পোস্টার লাগিয়েছিলেন গুন্ডারাজ শেষ করতে হবে, তাই তৃণমূলকে ভোট দেওয়া উচিত। এই তাহলে কি রাজ? আমি জানি না যে বিজেপি কর্মী কিংবা বিজেপির কোনো লোক কিনা, সেটা আমি জানি না। আমি শুনলাম যে মাদারপুরে এরকম একজন মারপিট হয়েছে, এক টোটো চালকের সাথে মারপিট হয়েছে। কি কারণে, কি বচসায় মারপিট হচ্ছে সেটা আমার জানা নেই। তবে বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে, যে যেহেতু আমরা শাসক দলে রয়েছি। যদিও এই সমস্ত ঘটনা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয় ভারতীয় জনতা পার্টি। গেরুয়া শিবিরের দাবি তৃণমূল ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে। কাঁচরাপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। আর এরপর যে খবরে নজর রাখবো, ফের সংশোধনাগারে আসামির মৃত্যু। সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু। বীরভূমের সিউড়ি সংশোধনাগারে মৃত্যু সাজাপ্রাপ্ত আসামির। গণধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত আসামি পলাশ কোঁড়া। উত্তেজনা সিউড়ির সংশোধনাগারে। ঋতভাস চট্টোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ঋতভাস, কি কারণে মৃত্যু হলো বা মৃত্যুর কারণ কি জানা যাচ্ছে? একদমই বীরভূমের চন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা দুর্লভপুর যে গ্রাম, সেই গ্রামের বাসিন্দা
পলাশ কোড়া পেশায় ট্রাক্টর চালক ছিলেন তিনি, এবং 2015 সালের বীরভূমের যে ময়ূরেশ্বর এলাকা, সেখানে একটি গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন তিনি। এই পলাশ কোড়া সহ আরো 3 জন ছিল এই অভিযোগের তালিকায়। এরপরেই সেই ঘটনা নিয়ে মামলা শুরু হয় রামপুরহাট আদালতে, এবং সেই মামলা দীর্ঘদিন ধরে চলছিল, এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কিন্তু সাজা ঘোষণা হয়। প্রায় 20 বছরের সাজা দেওয়া হয় তাকে। এবং সিউড়ির যে জেলা সংশোধনাগার, সেখানে তিনি ছিলেন, এবং সেই সংশোধনাগারে কিন্তু গতকাল বিকেল বেলাতে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছেন তিনি, অন্তত পরিবার সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। যদিও সংশোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো যোগাযোগ করা যায়নি, এবং পরিবারের লোক জানান যে গতকাল বিকেল 5:25 নাগাদ সংশোধনাগারের ভেতরে নিজের গামছা দিয়ে গলায় দড়ি নিয়েছিলেন তিনি, এবং সকালবেলাতে যখন সংশোধনাগারের তরফে প্রথমে চন্দ্রপুর থানায় যোগাযোগ করা হয়, এবং থানার তরফে যখন মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তারা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন ময়না তদন্ত হওয়ার পর তার বডি সংগ্রহ করতে, এবং তখনই তারা কিন্তু দেখেন যে মৃতের গলায় একটি গামছা বাঁধা রয়েছে, তার সঙ্গে একটি লোহার রডও বাঁধা রয়েছে গামছার অপর প্রান্তে। এই ঘটনার পরে কিন্তু কার্যত উত্তেজনা ছড়িয়েছে সংশোধনাগার এলাকায়। মৃতের পরিবারের দাবি যে কেন নজরদারি ছিল না, তো কেন এই ঘটনা ঘটলো। স্বাভাবিকভাবে সংশোধনাগারের এই যে ঘটনা, এটা নিয়ে কিন্তু কার্যত উঠছে প্রশ্ন যে আদৌ কি সত্যি নজরদারির অভাব ছিল, না এর নেপথ্যে অন্য কোনো চক্রান্ত বা অন্য কোনো রহস্য দানা বেঁধে আছে। তাই কিন্তু এখন দেখার। আপাতত আত্মহত্যার কথা সামনে উঠে আসছে। ধন্যবাদ ঋতুবাস। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ফের সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু। উত্তেজনা সিউড়ির সংশোধনাগারে। গণধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত আসামি পলাশ কোড়া। এবং যেমনটা আমাদের প্রতিনিধি ঋতুবাস জানালেন যে এই মুহূর্তে আত্মহত্যার কথা সামনে আসছে, তবে কিভাবে ওই আসামি আত্মহত্যা করলো বা কি ঘটনা ঘটেছিল তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ। ফের সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু। উত্তেজনা সিউড়ি সংশোধনাগারে। গণধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত আসামি পলাশ কোড়া। এবং এই মুহূর্তে যে খবর সামনে আসছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন বা কিভাবে এই ঘটনা ঘটলো, ইতিমধ্যেই এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।